গুড মর্নিং। আমার আলোচ্য টপিক হচ্ছে আবহবিকারের ধারণা এবং যান্ত্রিক আবহবিকার। আবহবিকার আবহবিকার শব্দটি দুটি শব্দ নিয়ে গঠিত, আবহাওয়া এবং বিকার। আবহাওয়া বলতে এখানে উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি উপাদানকে বোঝানো হয়েছে এবং বিকার শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। অর্থাৎ সংজ্ঞায় আমরা বলতে পারি আবহাওয়ার বিভিন্ন উপাদানের প্রভাবে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় এবং রাসায়নিক প্রক্রিয়ায় একই স্থানে থেকে শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তনকে আবহবিকার বলে। অর্থাৎ আবহাওয়ার যে উপাদানগুলি রয়েছে উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, এগুলির ফলে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং সেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলি ওই স্থানে পড়ে থাকে, শিলার ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে, সেটাকে বলা হচ্ছে আবহবিকার। আবহবিকারের কিছুগুলো বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বরে সহায়ক শক্তি। আবহবিকারে যেসব শক্তিগুলি আবহবিকার হতে সাহায্য করে সেগুলি হচ্ছে বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ, উষ্ণতা ইত্যাদি। 2 নম্বর হচ্ছে সময়। আবহবিকার একটি ধীর গতি সম্পন্ন প্রক্রিয়া। শিলার স্থানচ্যুতি। আবহবিকারের ক্ষেত্রে দেখা যায় শিলার স্থানান্তর ঘটে না। এরপরে হচ্ছে শিলার পরিবর্তন। আবহবিকারের ক্ষেত্রে দেখা যায় শিলার ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে। এরপর হচ্ছে আবহবিকারের নিয়ন্ত্রক। আবহবিকারের নিয়ন্ত্রক সমূহগুলি হল শিলার প্রকৃতি। শিলা নরম কি কঠিন তার উপর আবহবিকার নির্ভর করে থাকে। এরপরে হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি কী ধরনের? ভূপ্রকৃতির উপর রাসায়নিক আবহবিকার নির্ভর করে থাকে। এরপরে হচ্ছে জলবায়ু। জলবায়ু হচ্ছে আবহবিকারের একটি অন্যতম নিয়ন্ত্রক। দেখা যায় যেসব অঞ্চলে উষ্ণতা বেশি থাকে, যেমন মরুভূমি অঞ্চলে উষ্ণতা এবং শীতলতার যে পার্থক্য লক্ষ্য করা যায়, দিনের বেলায় অতিরিক্ত উষ্ণতায় এবং রাতের বেলায় অতিরিক্ত শীতলের কারণে শিলার যে সংকোচন প্রসারণ হয়, এর ফলে সেখানে আবহবিকার বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। এরপরে হচ্ছে ক্ষয়ীভবনের ধারণা। ক্ষয়ীভবন বলতে আমরা আবহবিকারের ফলে উৎপন্ন শিথিল শিলাচূর্ণ যখন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির দ্বারা এক স্থান থেকে অন্যত্র অপসারিত হয়, তখন সেই প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে। অর্থাৎ ক্ষয়ীভবন মানে হচ্ছে যে শিলাচূর্ণগুলি নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ এই যে প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেই চূর্ণ বিচূর্ণ শিলাগুলি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, সেই প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলা হচ্ছে। এরপরে হচ্ছে পঞ্জিত ক্ষয়। অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলারাশি ধীর গতিতে ভূমির ঢাল বরাবর উপর থেকে নিচে নেমে আসার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পঞ্জিত ক্ষয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে অভিকর্ষজ টান এর প্রভাব দেখা যাচ্ছে। অভিকর্ষজ টানের প্রভাবে যখন ভূমির ঢাল বরাবর সেই চূর্ণ বিচূর্ণ শিলারাশিগুলি ঢাল বরাবর ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে পঞ্জিত ক্ষয়। এরপরে হচ্ছে নগ্নীভবন। অর্থাৎ নগ্নীভবন আমরা কখন বলবো? যখন সেই বিচূর্ণীভবন প্লাস ক্ষয়ীভবন এই দুটো মিলে হচ্ছে নগ্নীভবন। আবহাওয়া বিকারের ফলে শিলার উপরিভাগ যখন চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়প্রাপ্ত হয় এবং পরবর্তীতে সেই ক্ষয়প্রাপ্ত শিলাগুলি সমুদ্রস্রোত, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, এইভাবে উপরের কোমল শিলাগুলি অপসারিত হয় এবং নিচে পড়ে থাকে কঠিন শিলাগুলি, যেগুলি অপসারিত হতে পারে না।
ফলে অপসারিত হতে না পেরে উন্মুক্ত অবস্থায় পড়ে থাকে। একেই বলা হচ্ছে নগ্নিভবন। এরপরে আসছে আবহবিকারের শ্রেণীবিভাগ। আবহবিকারকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বরে হচ্ছে যান্ত্রিক আবহবিকার, 2 নম্বরে হচ্ছে রাসায়নিক আবহবিকার এবং 3 নম্বরে হচ্ছে জৈবিক আবহবিকার। এরপরে এই 3টি ভাগের মধ্যে আমরা শুধুমাত্র যান্ত্রিক আবহবিকারের আলোচনা করব। যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকারের সংজ্ঞায় বলা হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ইত্যাদি এবং সূর্যালোক, নদী, জলরাশি, তুষারপাত, হিমবাহ প্রভৃতি দ্বারা শিলার উপরিস্থ বা অভ্যন্তরে ক্রিয়ার ফলে শিলা যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে অবস্থান করলে তাকে যান্ত্রিক আবহবিকার বলে। অর্থাৎ আবহাওয়ার যেমন বিভিন্ন উপাদান বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ ইত্যাদি এবং সূর্যালোক, নদী, জলরাশি, তুষারপাত প্রভৃতি দ্বারা শিলার উপরিস্তর চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং স্বস্থানে অবস্থান করছে, তাকে বলা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। এবার যান্ত্রিক আবহবিকারের 2টি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যান্ত্রিক আবহবিকারের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আবহবিকারের ফলে শিলার কেবল ভৌত পরিবর্তন ঘটে। এই যান্ত্রিক আবহবিকারের ফলে কেবলমাত্র শিলার ভৌত পরিবর্তন ঘটে, এখানে কোনো রাসায়নিক পরিবর্তন লক্ষ্য করা যায় না। 2 নম্বর হচ্ছে এই আবহবিকারে শিলার মূল বৈশিষ্ট্যের কোনো রূপ পরিবর্তন হয় না। অর্থাৎ শিলার মধ্যে কোনো রাসায়নিক পরিবর্তন যেহেতু লক্ষ্য করা যায় না, তাই শিলার কোনো রূপ পরিবর্তন আর সেখানে লক্ষ্য করা যাচ্ছে না। এরপর যান্ত্রিক আবহবিকারের কতকগুলি এরপর আমরা যান্ত্রিক আবহবিকারের 3টি পদ্ধতি উল্লেখ করব। 1 নম্বরে হচ্ছে প্রস্তর চায় খণ্ডীকরণ। যে আবহবিকার প্রক্রিয়ায় দিনে রাতে উষ্ণতার পার্থক্যে শিলায় সংকোচন প্রসারণের ফলে সমান্তরাল বা সমকোণী ফাটলের সাহায্যে শিলা বড় বড় খণ্ডে ভেঙে যায়, তখন তাকে প্রস্তর চায় খণ্ডীকরণ বলে। অর্থাৎ মরুপ্রায় অঞ্চলে লক্ষ্য করা যায় দিনে এবং রাতে সেখানে যে উষ্ণতার পার্থক্য চরম মাত্রায় লক্ষ্য করা যায়। এই কারণে শিলার মধ্যে ফাটল ধরে এবং শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। এটাকে বলা হচ্ছে প্রস্তর চায় খণ্ডীকরণ, ব্লক ডিসইন্টিগ্রেশন। 2 নম্বর হচ্ছে স্বল্পমোচন বা এক্সফোলিয়েশন। সংজ্ঞায় দেওয়া আছে যে যান্ত্রিক প্রক্রিয়ায় সমসত্ব প্রকৃতির শিলা উষ্ণতার হ্রাস বৃদ্ধিজনিত কারণে পেঁয়াজের খোসার মতো পাতলা পাতলা স্তরে খুলে যায় এবং গোলাকৃতি বজায় থাকে, তাকে স্বল্পমোচন বলে। স্বল্প শব্দের অর্থ হচ্ছে খোসা এবং মোচন শব্দের অর্থ ত্যাগ। আমরা দেখে থাকি যে পেঁয়াজের খোসাগুলো যেমন একটা একটা ছাড়া যায়, সেইভাবে শিলার স্তরগুলি যখন একটা একটা খসে পড়ে সেটাকেই বলা হচ্ছে স্বল্পমোচন। এটা আমরা মরুপ্রায় অঞ্চলে দেখতে পাই এবং মরুভূমি অঞ্চলে যখন দিন এবং রাত্রে অতিরিক্ত মাত্রায় যে উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়, এর ফলে সমসত্ব শিলার মধ্যে দেখা যায় যে উপরের স্তরের শিলাটাই বেশি গরম হয়েছে এবং ভিতরের স্তরের শিলাটি অপেক্ষাকৃত কম গরম হওয়ার কারণে সেটা সংকোচন প্রসারণ হতে পারছে না, কিন্তু বাইরের স্তরের যে শিলাটি অতিরিক্ত তাপমাত্রার কারণে সেটি প্রসারিত হচ্ছে এবং রাতে। আর এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে পদার্থ তাড়াতাড়ি গরম হয় সেই পদার্থ তত তাড়াতাড়ি ঠান্ডা হয়। অর্থাৎ ভিতরের যে শিলাটি সেটি আর রাতে অতটা ঠান্ডা হতে পারছে না, কিন্তু বাইরের স্তরটি অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে ঠান্ডা হচ্ছে, এর কারণে সংকুচিত হচ্ছে, এর ফলে সেই স্তরটি পেঁয়াজের খোসার মতন ত্যাগ হচ্ছে, অর্থাৎ স্বল্পমোচন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পাথরগুলো রয়েছে সেই পাথরগুলো থেকে পেঁয়াজের খোসার মতন ছেড়ে যাচ্ছে। এরপর হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ।
মরুভূমি অঞ্চলে বিষমসত্ব শিলা অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্য প্রকৃতি রংযুক্ত শিলা উষ্ণতার তারতম্যে হঠাৎ আওয়াজ করে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে গেলে তাকে ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলা হচ্ছে। অর্থাৎ বিষমসত্ব শিলা বিভিন্ন বৈশিষ্ট্য প্রকৃতি রং দিয়ে গঠিত হওয়ার কারণে মরুভূমি অঞ্চলে অতিরিক্ত তাপমাত্রার কারণে সেই বিষমসত্ব শিলাগুলি সংকোচন এবং প্রসারণের একটি অসামঞ্জস্য ঘটে। এর ফলে সেই শিলাগুলি বিষম আওয়াজ করে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যায়। এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে ভেঙে যাওয়ার কারণে এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রকণা বিস্ফোরণ। থ্যাংক ইউ, ধন্যবাদ।